উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধে ভাঙন, প্লাবিত নিম্নাঞ্চল, ভোগান্তিতে কয়েকটি গ্রামের বাসিন্দারা। আমাদের বাড়িঘরে পানি ঢুকছে, আমরা রান্না বাড়া করতে পারতেছি না, আমরা বিষম অসুবিধা পাচ্ছি। বহুবার আইয়ে খালি এটা ঠিকই করবো, ঠিকের বেলা কিছু হয় না। এটা আমার ঘরের ভিতরে পানি, পুরা গ্রাম বণিক পাড়া পাবালিত হয়ে গেছে পানিতে। কুমিল্লার মুরাদনগরে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের। কর্মীর দাবি করে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের বিক্ষোভ। তারা পুলিশে দূরে লয়ে আই বসে, এর আগে বলে উঁচি মানছে তো কইছে মাইর দূর করছে তারা। আমার জামাই সুস্থ আছিল, ভালো আছিল, তারা মাইরা লাইছে। গাজীপুরের শ্রীপুরের সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি, হামলায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত। ক্ষুব্ধ জনতার পিটুনিতে মারা গেছে ডাকাত দলের এক সদস্য, আটক 4। করোনার নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াচ্ছে যশোরে। কিটের অভাবে সরকারিভাবে শুরুই হয়নি পরীক্ষা। একদিনে 2 রোগীর মৃত্যুর পর আতঙ্ক। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। উজানের ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে মুহুরী নদীর পানি বাড়ছে। গতরাতে উত্তর বড়ইয়া এলাকায় নদীর বাঁধ ভেঙে পানি ঢুকতে থাকে লোকালয়ে। বাড়িঘরে পানি ঢোকায় গ্রামের অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। এছাড়া দক্ষিণ বড়ইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় ক্ষতি হয়েছে দোকানপাটের মালামাল। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, মুহুরী নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে একটি স্থানে বাঁধ ভেঙেছে। ঝুঁকিতে রয়েছে আরো কয়েকটি স্থান। এদিকে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল। বেড়িবারটা ছিল, ওইটা ভেঙে পানি ঢুকেছে দোকানে। আমার ঘরটাও, এখন আমি সামান্য মতো চাকরি করে একটা ঘর তৈরি করেছি, ওই ঘরটা মাটি সরে যে ঘরটা যে কোনো সময় এটা পড়ে যেতে পারে আর কি। এখন আমাদের ঘরে আটু পানি, আমাদের রান্না টান্না সব বন্ধ। রাতভর চেষ্টা করছি, আমরা টিকেতে পারি নাই। এটা সবাই মিলে আসিলাম, চেষ্টা করছি, পারি নাই। বহুবার আইয়ে খালি এটা ঠিকই করবো, ঠিকের বেলা কিছু হয় না। দর্শক, এ বিষয়ে আরো জানবো, ফেনীতে যেতে চাই আমার সহকর্মী আরিফুর রহমানের কাছে। আরিফ, প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন? সেখানকার মানুষের ভোগান্তির চিত্র তো দেখছেন, আপনি জানাবেন আমাদের। ইশরাত, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং গত কয়েকদিনের টানা বর্ষণে এখানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যায়। পানি ঢুকার সাথে সাথে যে এখানকার বাসিন্দাদের যে দুর্ভোগ, সে দুর্ভোগটি দেখানোর জন্য আমি আছি উত্তর বড়ইয়া গ্রামের ভুঁইয়া বাড়ির একটি ছাদে। দেখছেন যে গবাদি পশুগুলো নিয়ে এখানে একজন বাসিন্দা আশ্রয় নিয়েছেন। গবাদি পশুগুলো আসলে তারা এখানে কোন রকম তাদের আশ্রয় মিললেও এই মুহূর্তে চরম খাবার সংকটে ভুগছে, এবং কি তারা যেটি বলছে যে এই মুহূর্তে যদি পানি যদি না নামে তাহলে তাদের দুর্ভোগ কিন্তু আরো বাড়বে। আমি তার পাশাপাশি হচ্ছে যে বাড়ির চারপাশের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করছি। যে বাড়ির ছাদে ওঠার পর আমরা যে চিত্রটি এখন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে বাড়ির চারপাশে অথই পানি আর পানি। এখন হচ্ছে যে যদিও এই এলাকা থেকে পানি একটু একটু করে কমছে, কিন্তু পানি কমলেও পার্শ্ববর্তী যে সকল দক্ষিণ বড়ইয়া, বশিকপুর, ফতেহপুর এই সকল এলাকাগুলোতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে এখানকার বাসিন্দাদের কিন্তু অভিযোগ, সেটি হচ্ছে যে প্রতি বছরে যে বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দ অনুপাতে কিন্তু তারা কাজ করে না, এবং কি দায়সারা কাজ করার কারণে মূলত প্রতিবারে তাদের এরকম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। 2005 থেকে 2011 সালে যে 155 কোটি টাকা যে প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিও কিন্তু দায়সারা কাজ করার কারণে এই যে তাদের প্রতি বছর কিন্তু বোনাস 183টি স্থানে হচ্ছে যে প্রতি বছর কোটি টাকা, সেই 20 কোটি টাকা
কিভাবে যারা খরচ করে কোথায় কাজে লাগিয়েছে এটি আসলে বাসিন্দাদের কিন্তু এক ধরনের অভিযোগ হচ্ছে যে যারা ঠিকাদার তারা যথাযথভাবে কাজ না করার কারণে তাদের এরকম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তবে এখানকার বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু যেটি চায় সেটি হচ্ছে তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে বাঁধের একটি স্থায়ী সমাধান। এবং কি বর্তমানে যে প্রকল্পটি নেওয়া হয়েছে যে ৭,৩৪০ কোটি টাকার, সেই প্রকল্পটিও যদি যথাযথভাবে যদি করা হয় তাহলে তাদের এই যে প্রতিবারে নেওয়া যে বন্যা হয় সেই বন্যার হাত থেকে তারা রক্ষা পাবে। তো সোয়ার এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবং আমি ইশরাত। পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে কয়লা বোঝাই একটি ট্রাক। ভোরের দিকে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে। বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় সন্ন্যাসী থেকে ইন্দুরকানী পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায় ঝুঁকিপূর্ণ ব্রিজটিতে ৫ টনের অধিক ভারী যান চলাচল নিষিদ্ধ। গতরাতে কয়লা বোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজটিতে উঠলে এক পর্যায়ে ব্রিজটি ভেঙে পড়ে, তবে এতে কেউ হতাহত হয়নি। কুমিল্লার মুরাদনগরে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংরাবাজার থানার হেফাজতে থাকা শেখ জুয়েল নামের ওই ব্যক্তি মারা যায়। নিহতের স্বজনরা জানায় জুয়েল এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। গতকাল সকালে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। থানায় গিয়ে তার সাথে দেখাও করে পরিবার। পরে জানতে পারেন জুয়েল মারা গেছেন। থানায় নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করে পরিবার। এ বিষয়ে বাংরাবাজার থানার ওসি জানান, গতকাল ৭০ পিস ইয়াবা সহ কয়েকজনের সাথে জুয়েলকেও আটক করে পুলিশ। থানায় আনা হলে জুয়েলের হঠাৎ বুকে ব্যথা ওঠে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুয়েল স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেছেন তারা। তারা পুলিশে দূরে লয়ে আই বসছে। এর আগে বলে উঁচি মানছে তো কইছে মাইক দূর করছে তারা। আমি ধর জানি না, আমার কথা কইতে দিছে না। আমার জামাই সুস্থ আছিল, ভালো আছিল, তারা মাইরা লাইছে। গাজীপুরের শ্রীপুরে ডাকাতের হামলায় মারা গেছেন এক অটোরিকশা চালক। এ সময় ক্ষুব্ধ জনতার পিটুনিতে মারা যায় এক ডাকাতও। গ্রেপ্তার হয়েছে দলের বাকি 4 সদস্য। বৃহস্পতিবার রাতে সাতখামাইয়ের বড়মি আঞ্চলিক সড়কে ডাকাতির সময় প্রাণ হারান আবুল কালাম নামের ওই সিএনজি অটোরিকশা চালক। ভুক্তভোগীরা জানান, সড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনে ডাকাতি করছিল একদল ডাকাত। এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে জড়ো হয় এলাকাবাসী। তাদের সহায়তায় ধরা হয় কয়েকজনকে। এ সময় গাড়ির আঘাতে ডাকাত সদস্য আরিফ হোসেন আহত হয়। পরে ক্ষুব্ধ জনতার পিটুনিতে মৃত্যু হয় তার। পুলিশ ঘটনাস্থল থেকে 4 ডাকাতকে গ্রেপ্তার করে। সাতকামাই মাঠে আপনার জঙ্গল দেয়া, এই জঙ্গলের ভিতরে গাছ ফলাইছিল। গাছ ফলায় 5 জন তারে আক্রমণ করছে। যাত্রী গেছে গা, তার 5 জন মিলে আক্রমণ করছে। সিএনজি ড্রাইভার তাকে ওই ডাকাত দল একটি কূপ মারে। এই কূপের আঘাতে সেও গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর হাসপাতাল থেকে রেফার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওইখান থেকে তাকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে গেলে প্রতিমধ্যে সে মারা যায়। ময়মনসিংহে অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। শহরের প্রাণকেন্দ্রগুলোতেই ঘটছে চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা। নগরের অলি গলি পথে দিনের বেলাতেও নিরাপদ বোধ করছেন না বাসিন্দারা। অপরাধীদের বিচরণ গ্রামগঞ্জেও। পুলিশ সতর্ক অবস্থানে অভিযান চলছে নিয়মিত। তবে বাস্তবতা হচ্ছে পুলিশকে ভয় পাচ্ছে না অপরাধীরা। কেন হচ্ছে এমন? কারণ খোঁজার চেষ্টা করেছে যমুনা টিভি। হোসাইন শাহিদের প্রতিবেদনে বিস্তারিত। নগরীর চরপাড়া এলাকায় এভাবেই ডাক্তারের চেম্বারে ঢুকে পড়ে চাঁদাবাজরা। চিকিৎসক আবুল মনসুর প্রতিদিনের মতো রোগী দেখছিলেন। তাকে জিম্মি করে আদায় করা হয় 5 লাখ টাকা। যা ইচ্ছা তাই হচ্ছে ময়মনসিংহ শহরটাতে। হয়তো গোটা বাংলাদেশি ময়মনসিংহ সাহস করে কি করে? সেনাবাহিনী মাঠে আছে এটুকু শুনলেই তো সন্ত্রাসী শহর ছেড়ে দেওয়ার কথা। কে জানে? শহরের বাগমারা এলাকায় শাপলা নার্সিং হোমেও ঘটে একই ধরনের ঘটনা। ভাগমারা মোড়ের আশেপাশে একটি পান দোকানও বাকি নাই যে তাকে চাঁদা না দেওয়া লাগে, আতিককে চাঁদা না দেওয়া লাগে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বিভাগ জুড়ে পুলিশের ব্যাপক রদবদল হওয়ায় নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অপরাধী চেনেন না। চেনা নেই রাস্তাঘাট, অলিগলি, কমে গেছে সোর্সও। অনেক অপরাধীর আগের কোনো রেকর্ডও নেই। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। আমরা যখন জানতে পারছি যে অভিযোগ যখন চাচ্ছি তাদের কাছে, তারা অভিযোগ দিতে একটু অনাগ্রহ প্রকাশ করছেন। এক্ষেত্রে তারা নিজেদের নিরাপত্তার কথা বলছেন, কিন্তু যদি আমরা অভিযোগ না পাই, আমাদের লিগ্যাল কার্যক্রমকে প্রসিড করার কিছু আইনত জটিলতা আছে। এদিকে নতুন এক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। অপরাধীরা নিজেদের রক্ষায় ব্যবহার করছে জনতার ভিড়। যেমন গেল বুধবার উকিলের সাথে কাজ শেষ করে ফিরছিলেন হত্যা মামলার এক আসামি। তাকে ধরতে গেলে বাধা দেয় আইনজীবী। এক পর্যায়ে ডিবি পুলিশের সঙ্গে শুরু হয় আইনজীবীর ধস্তাধস্তি। এর মধ্যে আসামি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে নিজেকে অসহায় দাবি করে। মুহূর্তেই জড়ো হয় উৎসুক জনতা। মোবাইলে ভিডিও করতে থাকেন কেউ কেউ। পুলিশ পড়ে যায় দ্বিধায়, একদিকে ভাইরালের শঙ্কা, অন্যদিকে শাস্তির ভয়। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, এদেরকে ধরতে গেলে ওরা নিজেরাই মব সৃষ্টি করে আর পুলিশকে উল্টো ধাওয়া দিচ্ছে। তো এই কারণে পুলিশের মাঝে একটা ভীতি কাজ করছে। জেলা প্রশাসক বলছেন, পরিবহন সেক্টর থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই চাঁদাবাজি, চুরি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছু কিছু জায়গায় আমরা শুনতে পাচ্ছি চাঁদাবাজির ঘটনাও ঘটছে। বিশেষ করে পরিবহন সেক্টরে চাঁদাবাজি হচ্ছে। ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার যেগুলো রয়েছে সেখানেও একটা চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে আমরা শুনতে পেয়েছি। তো আমরা এগুলো শোনার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, তারা যেন তাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এই প্রতিবেদনটি তৈরি করার সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে কথা বলেছি আমি। তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে অন্যান্য কারণের সাথে তারা যেটি আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায় ঝুঁকি নিয়ে কাজ করতে অনেকেই অনাগ্রহী। কারণ ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে যদি নিজে কোনো বিপদে পড়েন, তাহলে তার সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তারা তার পাশে থাকবেন, এমন আস্থা সংকটে ভুগছে অনেকেই। এমন আস্থা সংকট কাটিয়ে উঠতে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। সীমান্তবর্তী জেলা যশোরে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াচ্ছে দিন দিন। এক বুধবারেই এই জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণ বাড়লেও এখনো সরকারিভাবে শুরু করা যায়নি করোনা পরীক্ষা। যন্ত্রপাতি, জনবল সবই প্রস্তুত, অপেক্ষা কেবল কিটের। তবে এরই মধ্যে স্বাস্থ্য বিভাগে প্রয়োজনীয় কিটের তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। সারা দেশের মতোই সীমান্তবর্তী জেলা যশোরেও বাড়ছে করোনা সংক্রমণ। তবে জেলার চিত্র দেখে তা বোঝার কোনো উপায় নেই স্বাস্থ্যবিধি মানতে উদাসীন মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে করোনার নতুন ভেরিয়েন্ট আগের চেয়ে বেশি প্রাণঘাতী। জেলায় এখন পর্যন্ত 6 জনের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাস, যার মধ্যে প্রাণ হারিয়েছেন 2 জন। আতঙ্কিত আমরা, কিন্তু সেরকম জনসাধারণ সেরকম সচেতনতা আমরা এখনো লক্ষ্য করতে পারছি না আর কি। শঙ্কিত, কারণ এখনো পর্যন্ত যদি চারপাশে দেখা যায় কেউই তেমন সুরক্ষা ব্যবস্থা কোনো কিছু নেয় নাই এবং সরকারেরও তেমন কোনো ভূমিকা আমরা এখনো পর্যন্ত দেখি নাই কোনো বিষয়ে। আমি আতঙ্কিত না, কারণ আগেও করোনার ভিতরে চালাইছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। অথচ কিট সংকটে এখনো সরকারিভাবে শুরু করা যায়নি করোনা শনাক্তকরণ পরীক্ষা। বেসরকারি হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টই ভরসা আক্রান্তদের। এতে গুনতে হচ্ছে 1000 টাকার মতো। আতঙ্ক না হয়ে যতটুকু সতর্কতা আছে সেটুকু মেনে চললে হবে আমার খেয়াল। শুরুতে যদি পদক্ষেপ না নেয় তাহলে বড় ধরনের আশঙ্কা হতে পারে। করোনার প্রথম দফায় এ জেলায় পরীক্ষা নিরীক্ষার অন্যতম মাধ্যম ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের আরটিসিপির মেশিন। এবারও প্রস্তুত ল্যাবের যন্ত্রপাতি ও জনবল, অপেক্ষা কেবল চাহিদা মোতাবেক কিটের। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তাদের প্রয়োজন মতো চাহিদা নিয়ে এটা আমরা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করেছি। ওনারা আমাদের কিটগুলো সংগ্রহ করা হলে আমাদেরকে জানলে আমরা কিটগুলো নিয়ে আসবো। করোনাকালীন সময়ে আমাদের জিনোম সেন্টার সর্বোচ্চ সার্ভিস প্রোভাইড করেছে, টেস্টিং সার্ভিস। সেই সার্ভিসের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আমাদের এখানে সরকার কর্তৃক যে কিট সরবরাহ করা হয় সেই কিটটি পেলেই আমরা তাৎক্ষণিকভাবে আমাদের টেস্টিং কার্যক্রম আবার শুরু করব। 2020 সাল থেকে এখন পর্যন্ত যশোরে করোনা রোগী শনাক্ত হয়েছে 25,000-এর বেশি। এর মধ্যে প্রাণ হারায় প্রায় 600 মানুষ।
হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদে নেওয়া হয়েছে গণপাঠাগার স্থাপনের উদ্যোগ। ইউনিয়ন পরিষদে তৃণমূলের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, তাই অলস সময়ে প্রান্তিক পর্যায়ে জ্ঞান ছড়িয়ে দিতে এমন পদক্ষেপ জেলা প্রশাসনের। স্থানীয়রাও সাধুবাদ জানিয়েছেন এমন উদ্যোগকে। ইউনিয়ন পরিষদে নানা কাজে এসে অনেককেই অপেক্ষায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কেউ আড্ডা দেন, কেউ বা মগ্ন থাকেন মোবাইলে। এই অলস সময়টুকুতে বই পড়ে হতে পারে জ্ঞান অর্জন, সময়ের সার্থক ব্যবহার হবে, এমন ভাবনা থেকেই লক্ষ্মীপুরের ৩৬টি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে লাইব্রেরি। কক্ষের চারপাশে শেলফে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে সব বয়সী মানুষের পড়ার উপযোগী বই। ইউনিয়ন পর্যায়ে এমন গণপাঠাগার মানুষের পাঠাভ্যাস গড়তে ও জ্ঞান চর্চায় উৎসাহিত করবে বলছেন স্থানীয়রা। এখানে আশেপাশে আরো বন্ধু বান্ধব আছে, ওদেরকেও সাথে নিয়ে অনেক সময় নিয়ে আসি, সবাই মিলে আমরা এখানে বই পড়ি। মানুষ যখন বড় অফিসে আসে সেবাড়িতে অনেক সময় ভিড় থাকে, এই ভিড় কারণে যখন মানুষ এদিকে ঘুরে করে ওই তাদের এই চাহিদাটা পূরণ করার জন্য এই লাইব্রেরি ফাটাকার দেওয়া হয়েছে। আরো বলবো জেলা প্রশাসক আরো অনেকগুলো বই এখানে আরো দিতে পারে, আশা করি অনেক বই দেওয়া হয়েছে। আমাদের আর স্কুলের আশেপাশে কোনো এরকম লাইব্রেরি নেই, সেই জন্য এখানে একটা লাইব্রেরি আছে দেখছি, সবাই আমার বন্ধু বান্ধব সবাই মিলে এখানে আসছি। ইসলামিক অনেক কথাই আমরা জানতাম না, কিন্তু এই বইগুলো পড়ে আমরা অনেক কথাই জানতে পারতেছি। ধর্মীয় আর দর্শন ছাড়াও মিলবে ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য আর ছোট গল্পের বই। বাদ পড়েনি কিশোর উপন্যাস বা সায়েন্স ফিকশন। সেগমেন্ট অনুযায়ী সেগুলো সাজানো বেশ সুন্দর করে। ইউনিয়ন পরিষদে কাজের হুড়োহুড়ির মাঝেও তাই বইমুখী হচ্ছে মানুষ। এখানে ইউনিয়ন পরিষদ আপনারা জানেন এখান থেকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। সেবা গ্রহীতারা এসে অনেক সময় তাদের সময় মতো সার্ভিস না পেয়ে অনেক সময় তারা ক্ষুব্ধ হয়। সেক্ষেত্রে আমরা এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে একটা ওয়েটিং রুম কাম লাইব্রেরির আমরা ব্যবস্থা করেছি। পরবর্তীতে এই বই সংখ্যা আমরা বাড়াবো। মানুষের চিন্তার খোরাক যোগায় বই। অলস সময় অর্থবহ করতেই ইউনিয়ন পরিষদের গণপাঠাগার তৈরির এই উদ্যোগ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।